অধ্যায় ৫ ট্যাক্সের ইতিহাস ও কর্পোরেশনের ক্ষমতা। আমার মনে আছে স্কুলে আমাদেরকে রবিনহুড অ্যান্ড হিজ মেরি ম্যান গল্প বলা হতো। আমার স্কুলের শিক্ষক মনে করতেন এটা কেভিন কস্টনার টাইপের একজন রোমান্টিক হিরোর চমৎকার একটি গল্প। গল্পে সে ধনীদের সম্পদ লুট করে দরিদ্রদের দিয়ে দিত। আমার ধনী বাবা রবিনহুডকে কখনো হিরো মনে করতেন না। তিনি রবিনহুডকে একজন ঠগী বলে ভাবতেন। রবিনহুড অনেক আগে হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর অনুসারীরা এখনও আছে। এখনও প্রায় আমি লোকদের বলতে শুনি এটা ধনীরা পরিশোধ করে না কেন, অথবা ধনীদের আরও বেশি ট্যাক্স দেওয়া উচিত এবং এগুলো দরিদ্রদের দেওয়া উচিত। এটা হলো রবিনহুডের মতো ধারণা। দরিদ্র ও মধ্যবিত্তদের সবচেয়ে দুঃখের কারণ হলো ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের দিয়ে দেওয়ার ব্যাপারটা। কারণ রবিনহুড ধারণার মতো করে মধ্যবিত্তদের অনেক বেশি ট্যাক্স ধার্য করা হয়। আসলে ধনীদের ট্যাক্স ধার্য করা হয় না, মধ্যবিত্তরাই দরিদ্রের জন্য ট্যাক্স দেয়, বিশেষ করে শিক্ষিত উচ্চ আয়কারী মধ্যবিত্তরা। কিভাবে ব্যাপারগুলো ঘটছে তা পুরোপুরিভাবে বোঝার জন্য আমাদেরকে বিষয়টা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখার প্রয়োজন। ট্যাক্সের ইতিহাস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আমার উচ্চ শিক্ষিত বাবা যদিও শিক্ষার ইতিহাস বিষয়ে বেশ পারদর্শী ছিলেন, কিন্তু আমার ধনী বাবা নিজেকে একজন ট্যাক্সের ইতিহাস বিষয়ক পারদর্শী হিসেবে গড়ে তুলেছিলেন। ধনী বাবা মাইকও আমাকে ব্যাখ্যা করে বলেছিলেন যে আগে ইংল্যান্ড ও আমেরিকায় ট্যাক্সের প্রচলন ছিল না। মাঝে মধ্যে যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য সাময়িক ট্যাক্স আরোপ করা হতো। রাজা বা প্রেসিডেন্ট বিবৃতি দিতেন এবং প্রত্যেককে যুক্ত হতে বলতেন। 1799 থেকে 1816 সাল পর্যন্ত নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য ব্রিটেনের ট্যাক্স আরোপ করা হয়েছিল এবং আমেরিকায় 1861 থেকে 1865 সাল পর্যন্ত সিভিল ওয়ারের ব্যয়ভার বহনের জন্য ট্যাক্স আরোপ করা হয়েছিল। 1874 সালে ইংল্যান্ড স্থায়ীভাবে নাগরিকদের ওপর আয়কর আরোপ করেছিল। 1913 সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের 16তম সংশোধনীর মাধ্যমে স্থায়ীভাবে আয়কর আরোপ করা হয়েছিল। একসময় আমেরিকানরা ট্যাক্সের বিরুদ্ধে ছিল। চায়ের ওপর অত্যাধিক ট্যাক্স আরোপ করার ফলে বোস্টন হারবরে সৃষ্টি হয়েছিল বিখ্যাত টি পার্টি, যা পরবর্তীতে রিভলিউশনারি ওয়ারের রূপ লাভ করেছিল। নিয়মিত আয়কর দেওয়ার ধারণা প্রচলন করতে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র উভয়ের প্রায় 50 বছর সময় লেগেছিল। এই সকল ঐতিহাসিক দিনগুলো এইটা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যে উভয় জায়গাতেই এসব ট্যাক্স শুধুমাত্র ধনীদের ওপর আরোপ করা হয়েছিল। এই পয়েন্টটাই আমার ধনী বাবা মাইকও আমাকে বোঝাতে চেয়েছিলেন। তিনি ব্যাখ্যা করে বলতেন, ট্যাক্স প্রদান করার ধারণাটাকে অধিকাংশদের মাঝে জনপ্রিয় করা হয়েছিল দরিদ্র ও মধ্যবিত্তদের এই বলে বুঝিয়ে যে ট্যাক্সের প্রচলনটা করা হচ্ছে শুধুমাত্র ধনীদের সহায়তা করার জন্য। এভাবেই জনগণ আইনটির পক্ষে সম্মতি জানিয়েছিল এবং এটা সাংবিধানিকভাবে বৈধ হয়ে গিয়েছিল। যদিও এটা শুরু করা হয়েছিল ধনীদেরকে সহায়তা করার জন্য, কিন্তু আদতে এটা সেই সব অধিকাংশ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদেরকে সহায়তা করেছিল যারা এর পক্ষে সম্মতি জানিয়েছিল। একবার যখন সরকার টাকার স্বাদ পেয়ে গেল, তখন তার ক্ষুধা আরও বেড়ে গেল। আমার ধনী বাবা বলেছিলেন, তোমার বাবা আর আমি হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তিনি সরকারের একজন আমলা আর আমি হলাম একজন পুঁজিপতি। আমরা উভয়ে টাকা পাই ঠিকই, কিন্তু আমাদের সফলতাকে মাপা হয় সম্পূর্ণ ভিন্ন আচরণ দিয়ে। তাকে টাকা খরচ করার জন্য ও লোক নিয়োগ দেওয়ার জন্য বেতন দেওয়া হয়। তিনি যত বেশি খরচ করেন এবং যত বেশি লোক নিয়োগ করেন, তার সংস্থা ততই বড় হয়। তার সরকারি সংস্থা যত বড় হয়, তিনি তত বেশি সম্মান পান। অন্যদিকে আমার সংস্থায় কম টাকায় কম সংখ্যক লোক নিয়োগ দিয়ে আমি আমার বিনিয়োগকারীদের মাঝে বেশ সম্মানিত হই। এই কারণেই আমি সরকারের লোকদেরকে পছন্দ করি না। অধিকাংশ ব্যবসায়ীদের থেকেও তাদের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। সরকার যত বেশি বড় হতে থাকবে, তাকে পরিচালনার জন্য তত বেশি ডলারের প্রয়োজন হবে। আমার শিক্ষিত বাবা মন থেকে বিশ্বাস করতেন যে সাধারণ জনগণকে সরকারের সাহায্য করা উচিত। তিনি জন এফ কেনেডির পিস কর্পস ধারণাটা খুব পছন্দ করতেন। তিনি এই ধারণাটা এতই পছন্দ করতেন যে তিনি ও আমার মা মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিনের দিকে গমনকারী
পিস কর্পসের ভলেন্টিয়ারদের জন্য কাজ করেছিলেন। তিনি তার শিক্ষা বিভাগের চাকুরিতে ও পিস কর্পস উভয় ক্ষেত্রে সবসময় বেশি অনুদান সংগ্রহ ও বাজেট বাড়ানোর জন্য কাজ করতেন, যেন তিনি আরও বেশি লোক নিয়োগ দিতে পারেন। ওইটাই ছিল তার কাজ। 10 বছর বয়সে আমি আমার ধনী বাবার কাছে শুনতাম যে সরকারি কর্মীরা একদল অলস লোক, এবং আমার দরিদ্র বাবার কাছে শুনতাম যে ধনীরা লোভী ও ঠগী, যাদের ওপর আরও বেশি ট্যাক্স আরোপ করা উচিত। উভয়ের অবশ্য বৈধ যুক্তি রয়েছে। শহরের সবচেয়ে বড় একজন পুঁজিপতির ওখানে কাজ করতে যাওয়াটা আমার কাছে খুব কঠিন ব্যাপার ছিল, কারণ কাজ শেষে আমাকে যে বাড়ি ফিরতে হতো তা ছিল এমন একজন বাবার বাড়ি যিনি কিনা সরকারের একজন নামিদামি প্রতিনিধি। কাকে মানব বুঝতে পারাটা সহজ ছিল না তখন। তবুও আপনি যখন ট্যাক্সের ইতিহাস সম্পর্কে জানবেন, তখন এক ধরনের কৌতূহল আপনার মধ্যে কাজ করবে। যেমনটি আমি বলেছিলাম, জনগণ রবিনহুড তত্ত্বের অর্থনীতিতে বিশ্বাস করেছিল বলে ট্যাক্সের প্রচলন করা সম্ভব হয়েছিল। ব্যাপারটা হলো ধনীদের থেকে নিয়ে নাও এবং অন্যদের দিয়ে দাও। সমস্যাটা হয়েছিল এই যে সরকার টাকার জন্য এতটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিল যে পরবর্তীতে খুব শীঘ্রই মধ্যবিত্তদের ওপরও ট্যাক্স আরোপিত হয়েছিল, এবং সেখান থেকে ক্রমে তা আরও নিচে নেমে গিয়েছিল। অপরদিকে ধনীরা একটা সুযোগ দেখেছিল। তারা একই নিয়মে ভূমিকাটা পালন করল না। আমি যেমনটি বলে শুরু করেছিলাম, ধনীরা ইতিমধ্যেই কর্পোরেশন সম্পর্কে জেনে গিয়েছিল, যা জাহাজ বিক্রয়ের আমল থেকে জনপ্রিয় হয়েছিল। ধনীরা প্রত্যেক যাত্রায় তাদের সম্পদের ঝুঁকি সীমিত করার জন্য কর্পোরেশনকে একটা বাহনের মতো করে ব্যবহার করার জন্য সৃষ্টি করেছিল। ধনীরা তাদের টাকা যাত্রায় লগ্নিকৃত কর্পোরেশনে রাখত। পরবর্তীতে কর্পোরেশন একজন নাবিককে নিয়োগ দিত, যেন নতুন পৃথিবীর ধন সম্পদ খুঁজে বের করতে পারে। যদি জাহাজ হারিয়ে যেত তাহলে নাবিকও তার প্রাণ হারাত। কিন্তু ধনীদের এতটুকুই ক্ষতি হতো যতটুকু তারা সেই যাত্রায় বিনিয়োগ করেছিল। নিচের ডায়াগ্রামে দেখানো হচ্ছে যে কিভাবে কর্পোরেট কাঠামো আপনার ব্যক্তিগত আয়ের স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট থেকে আলাদা। কর্পোরেশনের লিগ্যাল স্ট্রাকচার সম্পর্কে জ্ঞানের যে ক্ষমতা, তা সত্যি দরিদ্র ও মধ্যবিত্তদের চেয়ে ধনীদেরকে বিশাল সুযোগ করে দিচ্ছে। একজন সমাজবাদী ও আরেকজন পুঁজিপতি, এই দুজন শিক্ষক বাবা থাকার কারণে আমি খুব তাড়াতাড়ি অনুধাবন করতে শুরু করেছিলাম যে পুঁজিপতি দর্শনটাই বেশি গ্রহণযোগ্য। আমার কাছে মনে হয়েছিল যে সমাজবাদীরা তাদের আর্থিক জ্ঞানের অভাব থাকার কারণে নিজেদেরকে শাস্তি দেয়। জনগণ যতই ধনীদের থেকে নিয়ে নাও বলি আওড়াক না কেন, ধনীরা তাদেরকে ঠিকই বোকা বানানোর উপায় বের করে ফেলে। এভাবেই ট্যাক্স মধ্যবিত্তদের চাপিয়ে দেওয়া হয়েছিল। ধনীরা বুদ্ধিজীবীদেরকেও বোকা বানিয়েছিল, কারণ তারা টাকার ক্ষমতা সম্পর্কে জানত, যে বিষয়টা স্কুলে শিক্ষা দেওয়া হয় না। ধনীরা বুদ্ধিজীবীদেরকেও কিভাবে বোকা বানিয়েছিল? একবার যখন ধনীদের থেকে নিয়ে নাও ট্যাক্স আইনটা পাশ হয়ে গেল, তখন সরকারের টাকা বাড়তে থাকলো। তাৎক্ষণিকভাবে সাধারণ জনগণ খুশি হয়েছিল। সরকারি কর্মী ও ধনীদের হাতে টাকা যেতে শুরু করলো। চাকরি ও পেনশনের প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কর্মীদের কাছে টাকা যাচ্ছিল। ধনীদের ফ্যাক্টরি সরকারি কন্ট্রাক্ট পাওয়ার মাধ্যমে তাদের কাছে টাকা যেতে থাকলো। সরকার প্রচুর টাকার মালিক হয়ে গেল। কিন্তু সরকার এত টাকার হিসাব ব্যবস্থাপনা করতে সমস্যায় পড়ে গেল। সত্যিই তাদের কোনো পুনঃপ্রক্রিয়া নেই। অন্যভাবে বললে, সরকারের প্রক্রিয়াটা হলো এমন যে আপনি যদি সরকারের আমলা হন, তাহলে বেশি টাকা থাকুক আপনি তা চাইবেন না। কারণ আপনি যদি বরাদ্দকৃত টাকা খরচ করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী বাজেটে আপনি সেই টাকা হারানোর ঝুঁকি নিতে হবে। তখন আপনাকে যোগ্য বলে মনে করা হবে না। অন্যদিকে ব্যবসায়ী লোকদের অতিরিক্ত টাকা বাঁচিয়ে রাখতে পারার কারণে পুরস্কৃত করা হয়ে থাকে এবং তিনি অত্যন্ত যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। সরকারের এই খরচের চাকা যত দ্রুত চলতে থাকলো, টাকার চাহিদাও তত বাড়তে থাকলো এবং ধনীদের থেকে ট্যাক্স আদায়ের ধারণাটা তখন নিম্ন আয়ের লোকদের ওপর চাপিয়ে দিয়ে সমন্বয় করা চলছিল। তারা হলো দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোক, অথচ তারাই একদিন ট্যাক্সের ব্যাপারে সম্মতি জানিয়েছিল। সত্যিকারের পুঁজিপতিরা ফাঁকি দেওয়ার জন্য পথ খুঁজতে তাদের আর্থিক জ্ঞানকে ব্যবহার করছিল। তারা কর্পোরেশনের রক্ষাতলে যাওয়ার ব্যাপারটা মাথায় নিয়ে নেয়। কর্পোরেশন ধনীদের বাঁচিয়ে দেয়, কিন্তু তারা কখনো কর্পোরেশন গঠন করেনি। তারা জানে না যে কর্পোরেশন কোনো বস্তু নয়,
একটি কর্পোরেশন হলো সরকার কর্তৃক নিবন্ধিত অফিসে বসে থাকা কতক অ্যাটর্নির সম্মুখে কিছু আইনি কাগজপত্রের ফাইল ফোল্ডার মাত্র। কর্পোরেশন মানে নাম লিখে রাখা কোনো বিল্ডিং নয়, এটা কোনো ফ্যাক্টরি নয়, অথবা লোকজনের কোনো দলও নয়। কর্পোরেশন হলো সামান্য কিছু আইনি কাগজপত্র মাত্র, যা একটা দেহ সৃষ্টি করে বটে, তবে তাতে কোনো আত্মা থাকে না। ধনীদের সম্পদ একসময় আবার রক্ষা পেয়েছিল, সেই সময় আবার কর্পোরেশনের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছিল। তখন স্থায়ী আয়ের আইন জারি করা হয়েছিল, কারণ কর্পোরেশনের আয়ের ট্যাক্স তখন ব্যক্তিগত আয়ের ট্যাক্স থেকে কম করা হয়েছিল। আমি আগেই বর্ণনা করেছিলাম যে কর্পোরেশনের ট্যাক্স দেওয়ার পূর্বেই উপস্থিত খরচাদি করা যায়। যাদের আছে এবং যাদের নেই তাদের মধ্যে এই যে যুদ্ধটা, সেটা শত শত বছর ধরে চলে এসেছে। এটা হলো ধনীদের থেকে নিয়ে নেওয়া ধারণা করা গোত্রের সাথে ধনীদের যুদ্ধ। যখনই আইন সৃষ্টি করা হয় তখনই যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধটা চিরকাল চলতে থাকবে। সমস্যাটা হলো যে লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়, তারা কখনো একত্রিত হতে পারে না। তারা সেই লোক যারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এবং সযত্নে কাজে যায় এবং ট্যাক্স পরিশোধ করে। একবার যদি তারা বুঝতো কিভাবে ধনীরা ভূমিকাটা পালন করে, তাহলে তারাও সেভাবে ভূমিকাটা পালন করতে পারত। তখন তারা স্বাধীনভাবে তাদের নিজেদের আর্থিক পথে চলতে পারত। এই কারণেই আমি যখন শুনি পিতামাতা তাদের সন্তানদেরকে স্কুলে যাওয়ার উপদেশ দেয় যেন তারা একটা নিরাপদ চাকরি পেতে পারে, তখন আমি আশঙ্কায় কুঁকড়ে যাই। কোনো প্রকার আর্থিক তৎপরতা ছাড়া একজন নিরাপদ চাকরিজীবীর কোনো রক্ষা নেই। সাধারণ আমেরিকানরা আজকে তাদের নিজের জন্য যথেষ্ট আয় করার পূর্বেই ট্যাক্স পরিশোধের লক্ষ্যে 5 থেকে 6 মাস সরকারের জন্য কাজ করে থাকেন। আমি মনে করি এটা একটা দীর্ঘ সময়। আপনি যত পরিশ্রম করবেন তত সরকারকে পরিশোধ করবেন। এই কারণেই আমি মনে করি ধনীদের থেকে নিয়ে নেওয়া ধারণাটা উল্টো সেই সব লোকদেরই ক্ষতি করছে যারা এটার পক্ষে সমর্থন দিয়েছিল। প্রত্যেক বাড়ির লোকেরা ধনীদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ধনীরা তা সহজে মেনে নেয়নি। তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। ব্যাপারগুলোকে পরিবর্তন করার জন্য তাদের কাছে যথেষ্ট টাকা, ক্ষমতা ও পরিকল্পনা রয়েছে। তারা স্বেচ্ছায় অধিক ট্যাক্স দেওয়ার জন্য বসে নেই। তারা তাদের ট্যাক্সের বোঝা কমানোর জন্য সব সময় পথ খুঁজে বেড়ায়। তারা বুদ্ধিমান অ্যাটর্নি ও অ্যাকাউন্টেন্ট নিয়োগ করে এবং আইন পরিবর্তনের জন্য রাজনীতিবিদদের পটিয়ে ফেলে অথবা আইনিভাবে পলায়নের পথ সৃষ্টি করে। তাদের কাছে প্রভাব পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাক্স কোড ট্যাক্স বাঁচানোর জন্য অন্যান্য পদগুলোকে সমর্থন করে। এই পদগুলো যে কারোর জন্যই খোলা আছে, কিন্তু কেবল ধনীরাই সাধারণত সেই পদ খুঁজে পায়, কারণ তারা তাদের নিজেদের ব্যবসায় মনোনিবেশ করছে। উদাহরণস্বরূপ 1031 হল ইন্টারনাল রেভিনিউ কোডের একটি অপভাষা, যা একজন বিক্রেতার দেরিতে ট্যাক্স পরিশোধ করাকে সমর্থন করে। যদি সে ছোট রিয়েল এস্টেটের বিনিময়ে দামি রিয়েল এস্টেট কিনে লাভ করতে চায়। রিয়েল এস্টেট হলো একটি বিনিয়োগ বাহন যা এরকম ট্যাক্স সুবিধাগুলোকে সমর্থন করে। যতক্ষণ পর্যন্ত আপনি দাম বাড়িয়ে এভাবে ব্যবসা করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লাভের ওপর কোনো ট্যাক্স আরোপিত হবে না, যদি আপনি তা নগদ না করেন। আইনগতভাবে এইভাবে ট্যাক্স বাঁচানোর সুযোগটা যারা নেয় না, তারা তাদের সম্পত্তির সারি বৃদ্ধি করার একটা বিশাল সুযোগ হারায়।